কাজ করে নিঃসন্দেহে প্রমাণ করেছেন। এই দুজন বিজ্ঞানী এককভাবে তারা আসলে মৌলগুলো যে পর্যায়বৃত্তভাবে আসলে পারমাণবিক ভরের যে আমরা বলছি ক্রম অনুসারে যে পরিবর্তিত হয় সেটি তিনি প্রমাণ করে তারা দেখিয়েছেন। তো তো দেখো স্যার, জার্মানির লুথার মেয়ার মৌলসমূহের কি করেন? জার্মানির লুথার মেয়ার কি করলেন যে মৌলসমূহের ভৌত ধর্মের উপর বিশেষ দৃষ্টি নিবন্ধন রাখেন। এই বিজ্ঞানী আমরা বলছি বিজ্ঞানী লুথার মেয়ার, এই লুথার মেয়ার হচ্ছে কি করছেন স্যার? তিনি হচ্ছে মৌলসমূহের ভৌত ধর্মের উপর বিশেষ দৃষ্টি রাখছেন। অপরদিকে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ মৌলসমূহের রাসায়নিক ধর্মের উপর তিনি বিশেষভাবে গবেষণা করেন। ইনি হচ্ছে ভৌত ধর্মের উপর দিয়ে তিনি ব্যাখ্যা করছেন, আর ইনি হচ্ছেন এই রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ, তিনি করেছেন রাসায়নিক ধর্মের উপর বিশেষভাবে তিনি দৃষ্টি নিবন্ধন করেছেন বা গবেষণা করেছেন। দুইজন বিজ্ঞানী সম্পূর্ণ ভিন্নভাবে, একজন ভৌত ধর্ম দিয়ে বলছেন আর একজন রাসায়নিক ধর্ম দিয়ে আসলে আলোচনা করেছিলেন। তো যাই হোক, আমরা এই দুজন বিজ্ঞানীর গবেষণা যেহেতু খুবই ফলপ্রসূ এবং একটি আমরা বলছি আমাদের কাঙ্ক্ষিত একটি প্রজায় সারণীর তারা দিয়েছেন আমাদের আসলে ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকে দিয়েছেন। তো সেটিরা কি বলছেন স্যার? দেখো, আমরা এখানে লিখছি যে একথা অনস্বীকার্য যে প্রজায় সারণীর তৈরিতে লুথার মেয়ারের অবদান প্রচুর। লুথার মেয়ারের অবদানটাও আসলে প্রজায় সারণীতে প্রচুর। তবে আমরা বলছি প্রজায় সারণী তৈরিতে প্রচুর, তবে সাধারণভাবে বিজ্ঞানী মেন্ডেলিভের অবদান বেশি আর কি। তো এই দুইজন বিজ্ঞানীর মধ্যেই দুইজনেই আসলে অনেক বেশি আমরা বলছি অবদান রেখেছেন। তার মধ্যে মেন্ডেলিভের অবদানটা সবচেয়ে বেশি, যার ফলে ওই বিজ্ঞানীকে আমরা বলছি প্রজায় সারণীর জনক বলা হচ্ছে। তো স্যার দেখো, আমরা বলছি লুথার মেয়ার তাহলে কি বলেছিল? তার যে এত আসলে আমরা বলছি প্রজায় সারণী তৈরিতে তার যে ভূমিকা অনেক বেশি, তাহলে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে দেখো স্যার, মৌলসমূহের পারমাণবিক আয়তন তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে বিজ্ঞানী কার সঙ্গে আমরা বলছি সূত্রটা করছেন? পারমাণবিক আয়তন দিয়ে একটা মৌলের যে আকার রয়েছে, পারমাণবিক আয়তন রয়েছে, সেই আয়তনটার সাথে সাথে কি বলছেন যে সেই আয়তনটা কি হবে? পারমাণবিক ভরের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হবে। তো ঠিক আছে, এই যে সূত্রটি তিনি দিয়েছেন, এই সূত্রটিকে ব্যাখ্যা করেছেন ওই বিজ্ঞানী। 1870 সালে এই বিজ্ঞানী পারমাণবিক ভর বনাম পারমাণবিক আয়তনের একটি লেখচিত্র অঙ্কন করেছিলেন। পারমাণবিক ভরের সাথে একদিকে তিনি পারমাণবিক ভর দিয়েছেন, আরেকদিকে পারমাণবিক আয়তন দিয়েছেন। তো পারমাণবিক ভর বনাম পারমাণবিক আয়তনের একটা লেখচিত্র অঙ্কন করে তিনি দেখলেন যে মৌলসমূহের পারমাণবিক আয়তন তথা আমরা বলছি দেখো স্যার, মৌলসমূহের পারমাণবিক আয়তন তথা তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাপ, বিদ্যুৎ পরিবাহিতা প্রভৃতি মৌলের পারমাণবিক ভরের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের যে পারমাণবিক আয়তন আছে, এটি যদি আমি তাদের আমরা বলছি পারমাণবিক আয়তনটাকে যদি আমরা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাপ, বিদ্যুৎ পরিবাহিতা বা আরো অন্য কিছু দিয়ে হিসাব করি, তাহলে সেটি পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হবে। এই সূত্রটি বিজ্ঞানী লুথার মেয়ার অনেক আসলে পরীক্ষা নিরীক্ষা করে তিনি দিয়েছিলেন এবং এটি আসলে আমাদের মৌলসমূহের ক্ষেত্রে আসলে বাস্তবেই মিলে যায়। তো তার কিছু পরবর্তীতে ত্রুটিও দেখা গেছে। ত্রুটিগুলো হচ্ছে আসলে মৌলগুলো যখন কঠিন অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আমরা বলছি কঠিন অবস্থার ক্ষেত্রে আমার আয়তন বনাম পারমাণবিক ভরের যে লেখচিত্র সেটি আসলে খুব কষ্টকর হয়ে যায়, দুরূহ হয়ে যায়। তো এই জন্য আমরা বলছি তার যে সূত্রটি, এই সূত্রটিকে পরবর্তীতে আমরা বলছি বাতিল বলে গণ্য করা হয়। এবং নেক্সট হচ্ছে মেন্ডেলিভের সূত্র নিয়ে আমরা গবেষণা করব। মেন্ডেলিভের সূত্রটি কার্যকর হয়। মেন্ডেলিভ এই বিজ্ঞানী স্যার আসলে দারুণ কিছু আমাদের জন্য দিয়েছেন। দেখো, মেন্ডেলিভ আমরা যে মেন্ডেলিভ নাম শুনছি, সেই মেন্ডেলিভ আবার আরো একজন বিজ্ঞানী ডাল্টনের প্রমাণবাদ দ্বারা প্রভাবিত হয়েই রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, এই বিজ্ঞানী আমরা বলছি ডাল্টনের যে প্রমাণবাদ ছিল, সেই প্রমাণবাদ দ্বারা প্রভাবিত হয়ে 1869 সালে তার প্রজায় সূত্র এবং প্রথম প্রজায় সারণী প্রকাশ করেন। তো
তো তিনি যে প্রজায় সূত্র এবং প্রজায় সারণীটা স্যার আমাদেরকে দিলেন, সেই প্রজায় সারণী এবং প্রজায় সূত্রটাই আবার 3 বছর পরে, দেখো 1869 আর এবং এখানে 1872, এই 3 বছর পরে তিনি তার সারণীটিকে আবার সংশোধন করছেন। তো যাই হোক, আমরা আমাদের কাজে আসি। তো সারণীটি সংশোধন করে তিনি কি করলেন, দেখো স্যার তিনার সূত্রটা তিনি বলছেন যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে, পারমাণবিক ভরটা আস্তে আস্তে বৃদ্ধি হবে, ক্রমান্বয়ে বৃদ্ধি অনুসারে আমরা বলছি কি হবে, মৌলগুলি পর্যায়ক্রমে আবর্তিত হবে। তো তিনি কি বললেন, তার সময় বিজ্ঞানী ওই সময় যখন তিনি প্রজায় সূত্রটি আবিষ্কার করেছিলেন 1869 সালে, মেন্ডেলিফের জ্ঞাত মানে তার সময়ে জানা, তার জানা 63টি মৌলকে নিয়ে তিনি 12টি প্রজায় আর 8টি গ্রুপ, 12টা প্রজায় আর 8টি গ্রুপে বা 8টি শ্রেণীতে তিনি মৌলগুলিকে স্থান দিয়েছেন। তো ওই মৌলগুলোকে স্থান দেওয়ার সময় তিনি কি করেছিলেন স্যার, তিনার যে প্রজায় সারণীটি ছিল, এই প্রজায় সারণীতে তিনি কিছু ফাঁকা স্থান রেখেছিলেন। তো তিনাকে প্রশ্ন করা হয়েছিল তার সময় যে আপনি এই ফাঁকা স্থানগুলো রেখেছেন কেন। তো তখন তিনি সেই প্রশ্নের প্রতি উত্তরে বলেছিলেন যে এই ফাঁকা স্থানগুলি রাখার কারণটা হচ্ছে ভবিষ্যতে আমরা বলছি ওই ফাঁকা স্থানগুলোতে আরও তার একই গ্রুপের সমধর্ম বিশিষ্ট মৌল এখানে আবিষ্কার হবে। হ্যাঁ, এটি আসলে তিনারা এমন বিজ্ঞানী, সেই সময়ে তিনি যে কথাটা বলে গিয়েছেন মনীষীর মতো, নেক্সট তিনি তার জীবদ্দশায় দেখেছেন তিনি বেঁচে থাকতেই এরকম নেক্সট পরবর্তীতে মৌল আবিষ্কার হয়েছিল। এবং এই যে তিনি যে ফাঁকা স্থানগুলি রেখেছিলেন, সেই স্থানগুলিকে তিনি আবার নামকরণ করেছিলেন একাবরণ, আমরা বলছি আবার কি যেন আর একটা নাম ছিল, সিলিকন একাবরণ, একা সিলিকন একা, এরকম বলে গেছি আমি এই মুহূর্তে। তো যাই হোক, আমার একটু মনে আছে মানে একাবরণ, এভাবে বিভিন্ন যে ফাঁকা স্থানগুলি রেখেছিলেন, সেই বিভিন্ন ফাঁকা স্থানগুলিকে পরবর্তীতে আমরা বলছি মৌল আবিষ্কার হয়েছে। তো মেন্ডেলিফের সাফল্য কি স্যার, মেন্ডেলিফ যে সূত্র দিলেন, সারণী তৈরি করলেন, আমরা বলছি আমার শেখার জন্য খুব সহজ হয়ে গেল, একটা মৌলকে শিখলে আমরা অনেকগুলি মৌলকে শিখতে পারবো। তো স্যার সাফল্যটা দেখো, আমি অনেকগুলি সাফল্যের মধ্যে গুরুত্বপূর্ণ 3টা সাফল্য তুলে ধরেছি। মেন্ডেলিফের প্রজায় সারণীটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম মনে রাখতে ও সহজে বোধগম্যতার জন্য অতি গুরুত্ব। তাহলে এই প্রজায় সারণীটা হচ্ছে আমরা কি করব, একটা সারণী একটা মৌল শিখলে যেন ওই প্রজায় সব মৌল, একটা শ্রেণী শিখলে ওই শ্রেণীর সবগুলো মৌলকে আমরা যেন মনে রাখতে পারি, তার ধর্মগুলো মনে রাখতে পারি এবং সহজে বোধগম্যতা বা বোঝার জন্য এটি একটি আমরা বলছি গুরুত্বপূর্ণ সারণী। দ্বিতীয়টা বলতে হয় স্যার মেন্ডেলিফ প্রজায় সারণীর ফাঁকা স্থান, যে মেন্ডেলিফের যে প্রজায় সারণীতে যে ফাঁকা স্থান ছিল, সেই ফাঁকা স্থান থেকে আমরা বুঝি যে এই ফাঁকা স্থানগুলোতে নতুন মৌল আমরা বলছি সৃষ্টি হবে বা নতুন মৌল সৃষ্টিতে এই ফাঁকা স্থানগুলি সহায়তা করে। নেক্সট 3 নাম্বারটা হচ্ছে কি স্যার, দেখো পারমাণবিক ভরের ভুলগুলো সংশোধন করে 3 বছর পরে তিনি সংশোধন করেছিলেন এবং সংশোধন করার পর তিনি তখন মৌলগুলিকে পারমাণবিক সংখ্যা অনুসারে স্থান দিয়েছিলেন। ঠিক আছে স্যার, তো যেটি কিনা আমরা বলছি আমার আসলে বর্তমান প্রজায় সারণীর আদি রূপ। ঠিক আছে স্যার, তো এরপরে আমরা একটু পরেই তোমার হচ্ছে মেন্ডেলিফের আসলে যদিও তিনি আমরা হচ্ছে মেন্ডেলিফ প্রজায় সারণীর জনক, তারপরেও তার কিছু ত্রুটি রয়ে যায়। পরবর্তীতে আসলে এই পারমাণবিক ভর অনুসারে আমরা বলছি আসলে মৌলগুলিকে সবগুলি মৌলকে মানে তাদের সবগুলো ধর্মকে অ্যানালাইসিস করা যায় না, বিশ্লেষণ করা যায় না। তো তাই আমরা, হ্যাঁ স্যার তোমরা আসলে এটি স্ক্রিনশট নিতে পারো, নিয়ে নাও। This is very very important. Okay, thank you. এতক্ষণে দেখতেছিলাম মেন্ডেলিফের প্রজায় সারণীর সাফল্য। এরপরে স্যার দেখো মেন্ডেলিফের প্রজায় সারণীর আমরা বলছি সাফল্য বা গুরুত্ব অপরিসীম, তারপরেও কিছু ত্রুটি রয়ে গেছিল। সেই ত্রুটিগুলি হলো তোমাদের আসলে অনেকগুলি ত্রুটি আমরা দেখতে পাচ্ছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, এছাড়াও আরও কিছু ত্রুটি রয়েছে। তো এই সবগুলো ত্রুটিকে সংশোধন করে বর্তমানে নতুন আরও একটি আধুনিক প্রজায় সূত্র এসেছে, সেটা আসলে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা অনুসারে করেছিলেন। তারপরে বিজ্ঞানী বরের সূত্র, বিজ্ঞানী বরের যে আধুনিক প্রজায় সূত্র, সেটি আমরা নেক্সট দেখব। এটি আমার আসলে প্রথম লেকচার প্রজায় সারণীর। এরপরে আমরা আসলে কন্টিনিউয়াস একের পর এক লেকচার দেওয়া হবে।
তোমাদের যদি লেকচারটা পছন্দ হয়ে থাকে, তোমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আসলে কমেন্টে লিখবে। আর তোমাদের কি কি আসলে দরকার, কি কি প্রয়োজন, কোন কোন বিষয়টা তোমাদের আসলে অজানা আছে, ভালোভাবে বুঝতে তোমাদের দরকার, সেই বিষয়গুলি তোমরা আমাকে জানালে ভালো হবে। তো স্যার দেখো, আমরা যেটি লিখছি সেটা হচ্ছে প্রজাতি সারণীতে হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে এই বিজ্ঞানী আর নির্দিষ্ট করে কোনো গ্রুপের কথা বলেননি। হ্যাঁ, কখনো কখনো গ্রুপ 1 এর সঙ্গে আমরা বলছি হাইড্রোজেনের ধর্মগুলি ম্যাচিং খায়, আবার কখনো কখনো গ্রুপ 7 এর সঙ্গেও হাইড্রোজেনের ধর্ম ম্যাচিং খায়। তোমরা জানো যে হাইড্রোজেনের যোজনী 1, গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনী 1। হাইড্রোজেন আসলে তীব্র ইলেকট্রোপজিটিভ, বলছি গ্রুপ 1 এর যে মৌলগুলি আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরাও তীব্র ইলেকট্রোপজিটিভ, তাহলে আমরা বলছি 1 এ গ্রুপে দেওয়া যায়। অপরদিকে দেখা যায় হাইড্রোজেন অধাতু, আর 17 আমরা বলছি 7 নাম্বার যে আমার 7 এতে যে গ্রুপের মৌলগুলি আছে তারাও অধাতু এবং তাদেরও যোজনী কিন্তু 1। তো অনেক ক্ষেত্রে আমরা বলছি এই দুইটা গ্রুপের সাথে আসলে ম্যাচিং খায় হাইড্রোজেন, যার ফলে কোনটিতে আসলে হবে সেই বিষয়ে তিনি সঠিক কোনো মতবাদ দেননি। নেক্সট 2 নাম্বার দেখো, পারমাণবিক ভরের অসামঞ্জস্যতা। আসলে পারমাণবিক ভরের যে অসামঞ্জস্যতা মানে কি? বিজ্ঞানী তো পারমাণবিক ভর অনুসারেই আসলে সূত্র প্রদান করেছিলেন। তো পারমাণবিক ভর অনুসারে যখন তিনি সূত্র প্রদান করেন, তো পারমাণবিক ভর তিনি তার সূত্রেই আসলে নিজের সূত্রকেই ব্যতিক্রম করে তিনি মৌল স্থান দিয়েছেন। আমরা দেখছি, তোমরা যদি প্রজাতি সারণী লক্ষ্য করো তাহলে দেখবে যে আসলে পটাশিয়ামের ভর দেখো স্যার 39.1, আর আর্গনের ভর হচ্ছে স্যার দেখো কত 39.94। কিন্তু তোমরা পটাশিয়ামের যদি প্রজাতি সারণী লক্ষ্য করো, দেখবা হচ্ছে পটাশিয়ামটা হচ্ছে এই দিকে প্রজাতি সারণী আমরা হচ্ছে 1 এ গ্রুপে, আর শেষের দিকে আমরা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপে হচ্ছে তোমার হচ্ছে আর্গন। তাহলে এইখানে দেখবা যে আর্গনের পরে আসলে আর্গনটা হচ্ছে আমরা হচ্ছে তৃতীয় প্রজাতি সারণী তৃতীয় পর্যায়ে উপরে, আর নিচে হচ্ছে পটাশিয়াম। তাহলে এখানে তো 39.9 এটাকে স্থান দিলাম, আর পরে এটাকে স্থান দিলাম 39.1 কে। তাহলে কি স্যার হওয়া উচিত ছিল, যেহেতু পারমাণবিক ভর অনুসারে, তাহলে এটা আমরা হচ্ছে যেহেতু এটা 39.1 সামথিং, তাহলে এটা উপরে হবে আর আর্গনটা নিচে আসবে। তাহলে দেখো স্যার এখানে তিনি কিন্তু আসলে আমরা বলছি পারমাণবিক ভরের ব্যতিক্রম রেখেই তিনি স্থান দিয়েছেন। কেন? কারণ আর্গনকে আমরা বলছি কোনোভাবেই এই গ্রুপের মৌলের সাথে ম্যাচিং করা যায় না, মানে আর্গনের ধর্মগুলি কোনোভাবেই আমরা বলছি গ্রুপ 1 এর সাথে ম্যাচিং হয় না, যার ফলে তিনি পারমাণবিক ভরকে আমরা বলছি যদিও তিনি তার পারমাণবিক ভরের ত্রুটি হচ্ছে, তারপরেও তিনি এই আর্গনকে এই স্থানে রাখতেন আমরা বলছি আসলে মূলত তাকে বাধ্য হতে হয়েছে। কেন? কারণ আর্গনের আসলে সবগুলো ধর্ম আমরা বলছি নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে যায়। ঠিক এমনই নট অনলি এই দুইটা, আরো অনেকগুলি মৌল এখানে আমি লিখছি। দেখো টেলোরিয়ামের ঠিক আয়োডিনের ক্ষেত্রে দেখা যায় এটি, কোবাল্টের সাথে নিকেলের ক্ষেত্রে এটি দেখা যায়। হ্যাঁ, তো এই ত্রুটিগুলো তার ছিল। এরপরে দেখা যায় অষ্টম শ্রেণীতে একই স্থানে তোমরা দেখবে প্রজাতি সারণীর যে আগের যে সারণীটি বর্তমান তোমাদের সারণীতে এখন নেই, অষ্টম শ্রেণীতে একই স্থানে একটির বদলে আসলে 3টা করে মৌল স্থান দেওয়া হয়েছে। প্রজাতি সারণী যদি আমার কাছে থাকতো তাহলে আমি দেখাতে পারতাম। স্যার তোমরা দেখো আমার কাছে বই আছে, বইটাতে এখানে স্যার দেখো প্রজাতি সারণী, এই বর্তমান প্রজাতি সারণীটা এটা এখানে নেই। তো স্যার এইখানে দেখবে যে এই যে আয়রন কোবাল্ট নিকেল, এই আয়রন কোবাল্ট নিকেল আগের যে পুরাতন প্রজাতি সারণী ছিল সেইখানে দেখবা যে আসলে এটা একটাই গ্রুপ, কিন্তু এখানে 3টা মৌল স্থান ছিল। তো এটি তোমরা বুঝতে পারতেছো। তো ঠিক তাই, আসলে এই 3টা মৌলকে কেন তিনি স্থান দিয়েছেন সেই সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এরপরে দেখো স্যার আইসোটোপ বা আইসোবারের ক্ষেত্রে, আইসোটোপ বা আর আইসোবার আমরা বলছি আইসোবারের ক্ষেত্রে আসলে প্রজাতি সারণীটি কেমন হবে বা আইসোবারগুলি প্রজাতি সারণী কোন কোন জায়গায় স্থান করবে সেই সম্পর্কেও কোনো ধারণা দিতে পারেননি। তিনি ধাতু এবং অধাতুর মধ্যেও কোনো পার্থক্য দেখাননি তার প্রজাতি সারণীতে, কখনো কখনো ধাতু অধাতু একসঙ্গে করে তিনি জায়গা দিয়েছিলেন। তো যাই হোক, অবশ্যই ধাতু আর অধাতু তো একসঙ্গে থাকতে পারে না, তাদের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, ধাতু একরকম অধাতু একরকম। অপরপক্ষে আমরা লাস্ট আরোপটি দেখতেছি নিষ্ক্রিয় গ্যাসের সম্বন্ধে। তার সময় তিনি যখন 1869 সালে, সেই সময় আসলে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি, তো নিষ্ক্রিয় গ্যাস সম্বন্ধে তার প্রজাতি সারণীতে তেমন কোনো আমরা বলছি বক্তব্য ছিল না। প্রজাতি সারণীতে আসলে নিষ্ক্রিয় গ্যাস থাকবে কিনা বা তার অবস্থান বা কেমন হবে বা নতুন কোনো আমরা বলছি প্রজাতি সৃষ্টি করবো কিনা, তো এই ছিল বিজ্ঞানী ম্যান্ডেলিপের ত্রুটি। তো বিজ্ঞানী ম্যান্ডেলিপের ত্রুটি থাকলেও আসলে এই বিজ্ঞানী আমরা বলছি প্রজাতি সারণীর সর্বপ্রথম প্রজাতি সূত্র এবং প্রজাতি সারণী তৈরি করেন, যার কারণে এটিকে আমরা জনক বলছি এবং ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য। তো যাই হোক স্যার, আমরা বলছি এটি প্রজাতি সারণীর সংক্ষিপ্ত ইতিহাস ছিল। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবা। আর থ্যাংক ফর ওয়াচিং, all are goods, thank you, very good, Allah।